প্রেগনেন্সি লস বা মিসক্যারেজ হওয়ার পর আমাদের মাথায় দুটো ব্যাপার ঘুরতে থাকে। প্রথমত, আমি বা আমরা কনসিভ করতে পারলাম না, আমি বা আমরা প্রেগনেন্সিটা রাখতে পারলাম না। আর দ্বিতীয় একটা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, আমি বা আমরা এই প্রেগনেন্সিটা কেন রাখতে পারলাম না, প্রেগনেন্সিটা কেন থাকলো না, মিসক্যারেজটা কেন হলো। পিরিয়ড মিস করার পর অনেকে প্রেগনেন্সি টেস্ট, ইউরিন কিট দিয়ে প্রেগনেন্সি টেস্ট করলে অনেকেই ফেন্ট লাইন পায়, অর্থাৎ একটা লাইন গাঢ় একটা লাইন হালকা পায়। এই যে ফেন্ট লাইনটা পায় অনেকে, তার মধ্যে অনেকে থাকে যারা কৌতূহলবশত পিরিয়ড মিস যাওয়ার আগেই টেস্ট করেন এবং এই ফেন্ট লাইনটা পায়। আমরা প্রত্যেককে অন্ততপক্ষে এটা বলি যে 7 দিন অপেক্ষা করে আরেকবার প্রেগনেন্সি টেস্ট করুন ফার্স্ট ইউরিনটা দিয়ে। তাতে এই যে যাদের ফেন্ট লাইন এসছে তাদের মধ্যে 50% মহিলাদের ক্ষেত্রে দুটো গাঢ় লাইন আসে, অর্থাৎ প্রেগনেন্সি পজিটিভ হয়। আর বাকি যে 50% তার মধ্যে অর্ধেক যে ফেন্ট লাইনটা এসছিল সেটাও উধাও হয়ে যায় বা কোনো লাইনই থাকে না, একটাই মাত্র গাঢ় লাইন থাকে। আর তার মধ্যে অর্ধেক, অর্থাৎ ওই 50%-এর মধ্যে আরও অর্ধেকের পিরিয়ড স্টার্ট হয়ে যায়। যাদের একটা লাইন এসছিল দ্বিতীয়বার পরীক্ষা করে, তাদের আরও কয়েকদিন পরে গিয়ে দেখা যায় পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। এই যে পিরিয়ড মিস করার পর একটা হালকা ফেন্ট লাইন এলো এবং তারপরে পিরিয়ড বা ব্লিডিং স্টার্ট হয়ে গেল, এটাকে ভেরি আর্লি মিসক্যারেজ বা প্রেগনেন্সি লস ধরা হয় এবং এটাকে কেমিক্যাল প্রেগনেন্সি বা কেমিক্যাল প্রেগনেন্সি লসও বলা হয়ে থাকে। কারণ প্রেগনেন্সির অস্তিত্ব কেমিক্যালি বা রাসায়নিকভাবে পাওয়া গেছিল, অর্থাৎ একটি বিশেষ রাসায়নিক পদার্থ এইচসিজির অস্তিত্ব শুধুমাত্র কিটেই পাওয়া যাচ্ছিল, অন্য কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। শুধুমাত্র যেহেতু এই রাসায়নিকটির অস্তিত্বই পাওয়া যাচ্ছিল এবং কিছুদিন পরে সেটাও পাওয়া যাচ্ছে না এবং পিরিয়ড স্টার্ট হয়ে গেছে, সেই জন্য এটাকে কেমিক্যাল প্রেগনেন্সি বা কেমিক্যাল প্রেগনেন্সি লস বলা হচ্ছে। এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা সকলেই কম বেশি হয়েছি এবং হচ্ছেও, কিন্তু বড় সমস্যাটা হলো এটা কেন হচ্ছে বা এরকম পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে সেটা আমরা কেউ বোঝার চেষ্টা করি না, কিন্তু আমাদের ভেবে চাই। আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে যদি ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন কোনো কাজ বারবার করেও বিফল হয়ে যাই, তখন সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি বলুন তো? সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো কি কারণে আমি বিফল হচ্ছি সেটাকে খুঁজে বার করা। আরও চেষ্টা করার আগে কি কারণে আমি বিফল হচ্ছি সেটাকে খুঁজে বার করতে হবে। সেই কারণটা খুঁজে বার করে যদি আমি সমাধান করি তাহলে কিন্তু আমি সফল হব। যদি সেই কারণটা খুঁজে সমাধান করার চেষ্টা আমি না করি, তাহলে যত চেষ্টাই করি না কেন সফল হব না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বয়স 30 ঊর্ধ্ব, 30-এর ওপরে 35 বা 40, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কনসিভ তো করে যাচ্ছে, কিন্তু যে ভ্রূণটা তৈরি হচ্ছে তার মধ্যে ক্রোমোজোমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ গঠনগত সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এবারে ক্রোমোজোমের সমস্যা যখনই তৈরি হয়ে যাচ্ছে, বডি অটোমেটিক্যালি প্রেগনেন্সিটাকে লস করার যে প্রসেসটা সেটাকে স্টার্ট করে দিচ্ছে। আমার মতে এটার কোনো চিকিৎসা নেই। এবার যাদের বয়স 30-এর নিচে, তাদের ক্ষেত্রেও যখন এরকম প্রেগনেন্সি লস বারবার করে হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা অন্তর্নিহিত মানে কিন্তু তৈরি করছে। অন্তর্নিহিত মানে হচ্ছে যে একটা কিছু কারণ নিশ্চয়ই বিদ্যমান বা রয়েছে বা থেকে যাচ্ছে, যেটা বারবার প্রেগনেন্সিটাকে লস করিয়ে দিচ্ছে। কারণ সেক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে, যেটা 35-40 বছর বয়সে গিয়ে হতে পারে। গবেষণায় দেখা যাচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে 90-95% ক্ষেত্রে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি হচ্ছে, অর্থাৎ মায়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার বিশেষ একটা পরিবর্তন বা বিশেষ একটা সমস্যার জন্য মায়ের গর্ভে যে ভ্রূণটা তৈরি হচ্ছে, মায়ের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতায় সেই গর্ভের ভ্রূণটিকে অ্যাটাক করছে বা নষ্ট করে দিচ্ছে। এটার চিকিৎসা আছে। এখানে একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা হলো এই যে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র আকস্মিক একটা ঘটনা বা একটা সমস্যা নয়।
এই ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার অনেক রকম হয়। এবার আপনার ক্ষেত্রে কোন ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারটা সমস্যা নিয়ে আসছে সেটাকে বুঝতে হবে বা সেটাকে জানতে হবে। সেটা কিন্তু আমরা সাধারণভাবে বুঝতে বা জানতে পারবো না। একজন ভালো ডাক্তারের তত্ত্বাবধানে থেকে যদি উপযুক্ত টেস্ট বা ডায়াগনোসিস করানো যায় তাহলে কিন্তু এটা ধরা পড়ে এবং সেটার চিকিৎসা বর্তমানে সম্ভব হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলে থাকেন আমার তো যাবতীয় টেস্ট হয়েছে, যাবতীয় রিপোর্ট হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এরকমও অনেক সমস্যা আছে যেটার টেস্ট বা ডায়াগনোসিস সাধারণভাবে করা হয় না। বেশ অ্যাডভান্স স্টেজের বিভিন্ন টেস্ট এবং ডায়াগনোসিস থাকে যেটা করানোর দরকার হয় এবং ভালো ল্যাব, ভালো ডাক্তার সেই ব্যাপারগুলোকে একটুখানি সময় নিয়ে খুঁজে বার করেন। এটাতে গেল চিকিৎসার দিক, যেটা মুখ্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমাদের প্রত্যেককে সেইভাবে এগোনো উচিত। এছাড়াও কিছু ছোট ছোট পয়েন্ট বা ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো কিছু প্রিন্যাটাল ভিটামিন থাকে যেটা অনেকেই গুরুত্বহীন বলে মনে করে। অর্থাৎ কনসিভ করার আগে থেকে মা এবং হবু মা বা উডবি মা এবং উডবি বাবার শরীরে বিশেষ কিছু ভিটামিন মিনারেলসের প্রয়োজন হয় যেটা তাদেরকে শারীরিকভাবে সক্ষম বানাতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 2, কিছু প্রিন্যাটাল বা প্রি প্রেগনেন্সি টেস্ট বলা হয় যার মাধ্যমে বোঝা যায় সাময়িকভাবে তাদের কোনো সমস্যা আছে নাকি। পয়েন্ট নাম্বার 3, ডায়াবেটিস, ব্লাড প্রেশারের প্রবলেম এবং থাইরয়েড। এই তিনটে সমস্যা এমন যেটা অযথা বাধা সৃষ্টি করতে পারে, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারও তৈরি করে দিতে পারে, যেগুলোকে কন্ট্রোলে আনা বা কন্ট্রোলে থাকাটা খুব দরকার। পয়েন্ট নাম্বার 4, আইডিয়াল বডি ওয়েট। অনেক সময় ওয়েট অনেক বেশি হয়, অনেক সময় ওয়েট প্রয়োজনের তুলনায় অনেক কম হয়, যেগুলোও কিন্তু ঠিক নয়। পয়েন্ট নাম্বার 5, আইডিয়াল ডায়েট, অর্থাৎ সঠিক পুষ্টিপূর্ণ আহার যেখানে প্রয়োজনীয় পুষ্টি, সিজনাল ফ্রুট থেকে প্রয়োজনীয় পুষ্টিরস, পর্যাপ্ত পানীয় ডায়েটের মধ্যে চলে আসে। এছাড়াও দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যেখানে প্রথম হলো ফার্টিলিটি যোগা। এই ফার্টিলিটি যোগার ব্যাপারে ডিটেলস ভিডিও আমি খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি, আপনারাও ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন। আর লাস্ট পয়েন্ট, পজিটিভ ভাইব আমাদের জীবনে খুব দরকার। এমন একটা জায়গা বা এমন একটা পরিবেশ বা এমন একটা এনভায়রনমেন্টে থাকুন যেখানে নেগেটিভিটি ছেড়ে পজিটিভিটির মধ্যে থাকতে পারেন। পজিটিভ কিছু শুনুন, পজিটিভ মানুষজনের সাথে কথা বলুন, তাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। আপনার আশেপাশে নেগেটিভিটি বা নেগেটিভ কথা যেন না থাকে, বা সেরকম যদি থাকে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তার সঙ্গে এটাও জেনে রাখবেন, আপনার বাড়িতে যদি আলো হাওয়া বাতাস যদি সঠিকভাবে না ঢোকে তাহলে কিন্তু সেখানে রোগ ব্যাধি এবং নেগেটিভিটি বর্তমান থাকে। সেই জন্য আপনার বাড়ির ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আলো হাওয়া বাতাস যাতে ঢোকে সেটা একটু দেখার ব্যবস্থা করুন।